কিন্তু একটা কথা আমি বলছি, আপনি একটু মন দিয়ে হ্যাঁ। শুনুন। হুম। নবগঠিত সরকার একদম নতুন হয়েছে, হ্যাঁ। এখনো পূর্ণাঙ্গ ক্যাবিনেট হয়নি, হ্যাঁ। অর্থমন্ত্রী এখনো পর্যন্ত নেই, হুম। রাজস্বের হিসাব নেই। এই মতো হুম। অবস্থায় 30 মে কি প্রাপ্তি হতে পারে? হ্যালো দাদা, হ্যাঁ, বলুন। নমস্কার। পালা বদলের আগে আপনার সঙ্গে কথা হয়েছিল, আর পালা বদলের পরে এই প্রথম। তো 30 হুম। মে মুখ্যমন্ত্রীর সঙ্গে সমস্ত কর্মচারী সংগঠনের মিটিং ডাক পেয়েছেন নিশ্চয়ই। হুম। অনুভূতিটা কেমন? আগে যেখানে মুখ্যমন্ত্রী তো দূরস্থ, একজন সচিবও আপনাদেরকে পুছতেন না, মেলের জবাব দিতেন না। না, প্রথমত বলি সব কটা সংগঠন না। প্রথমত বলি যারা ডিএ মামলার সঙ্গে সম্পৃক্ত ছিল সেরকম সংগঠন তিনটেকেই অফিসিয়াল ভাবে ডেকেছে বলে আমি আমি জানি। হুম হ্যাঁ, একটা হচ্ছে আমাদের সংগঠন, হুম ইউনিটি ফোরাম, হুম আর সরকারি কর্মচারী পরিষদ। হুম এই তিনটে সংগঠনকে অফিসিয়াল ভাবে ইনফর্ম করেছে হুম টেলিফোনিকে, কিন্তু এখনো কোনো চিঠিপত্র কিন্তু দেয়নি। হুম তবে নিশ্চয়ই দেবে, সময় আছে এখনো, নিশ্চয়ই দেবে। এই হচ্ছে ব্যাপার। সরকার কেন ডেকেছে? কারণ ডিএ মামলাটার তো সর্বোচ্চ আদালতের রায় দিয়েছে, আপনারা সকলেই জানেন। নির্দিষ্ট সময়ও দিয়ে দিয়েছিল, কিন্তু বিগত সরকার কিছুটা শুরু করেই তারা স্তব্ধ হয়ে যায় এবং পরবর্তীকালে পরিবর্তন হয়। হুম এখন আমরা লক্ষ্য করেছি যে ডিএ মামলাটা ছিল 6 মে, তার দুদিন আগে মানে 4 মে যেদিন কাউন্টিং ছিল সেদিন সরকারের পক্ষ থেকে, তখনও তো সরকার বলতে কিছু তো নেই। তৃণমূল সরকার হেরে গেছে হুম এবং বিজেপি সরকারও হয়নি, হুম হুম কিন্তু কিন্তু সরকারটা তো আছে। হুম হুম সরকারটা আছে, তখন সেই সরকারের যে অ্যাডভোকেট অন রেকর্ড, সে 3 সপ্তাহ সময় চেয়েছিল সর্বোচ্চ আদালতের কাছে। হুম আমরা মনে করছি যে এটা নয়া সরকারি অ্যাডভোকেট অন রেকর্ডকে এই বার্তা পাঠিয়েছিল যে 3 সপ্তাহ সময় চেয়ে নেওয়া হোক, যার জন্য মামলাটা আর ওঠেনি। তো সেই পরিপ্রেক্ষিতে আমরা লক্ষ্য করলাম যে ডিএ মামলা সংক্রান্ত যে সকল সংগঠনগুলো ছিল তাদেরকে 30 তারিখে যে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে বসবেন সেই বার্তা, টেলিফোনিক ইনফরমেশন আমরা পেয়েছি, চিঠিপত্র এখনো পাইনি। তা যদি পাই নিশ্চয়ই যাব, গিয়ে আমাদের যে বক্তব্য সেটা পরিবেশন করব। এই হচ্ছে মূল। না আমি এটা তো মূল কথা, আমি বুঝতে পেরেছি। মানে আপনারা তো একদম আন্দোলনের প্রথম থেকে রয়েছেন, যে এই অনুভূতিটা কেমন লাগছে যে সংগঠন হিসাবে আপনাদেরকে ডাকছে মুখ্যমন্ত্রী স্বয়ং? না, ব্যাপারটা কি, আমরা কিন্তু এতটা উচ্ছ্বাস আমরা দেখাচ্ছি না। কারণ দেখাচ্ছি না এই কারণে যে সরকার মানে শপথ গ্রহণ পরে যে বার্তা দিয়েছিল যে ডিএ এবং বেতন কমিশনের ব্যাপারটা গত 18 তারিখ বার্তা পরিবেশন করবে, সেটা বলেছিল। তো মশাই প্রথমে যে মন্ত্রিসভার বৈঠকটা হয়েছিল সেই মন্ত্রিসভার বৈঠকটা মানে ওই 9 তারিখে মোস্ট প্রবাবলি শপথ নিল। হুম 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 তারপরে দুদিন পরে 11 তারিখ সোমবার ছিল, সেদিন ফার্স্ট মন্ত্রিসভার বৈঠক হলো। সেই মন্ত্রিসভার বৈঠকের পরে মাননীয় মুখ্যমন্ত্রী এসে বলল সরকারি কর্মচারীদের ডিএ এবং বেতন কমিশনের ব্যাপারটা 18 তারিখ মানে পরের যে মন্ত্রিসভার বৈঠক সোমবার। সেই বৈঠকে, হ্যাঁ গত সোমবার যে গেল সেইখানে বার্তা দেবে। কিন্তু আমরা দেখলাম যে সেদিন কোনো কারণে হোক মন্ত্রিসভার বৈঠক হয়েছে, কিন্তু কোনো কারণে হোক সাংবাদিক বৈঠকে মাননীয় মুখ্যমন্ত্রী উপস্থিত থাকতে পারেনি। সে তো অবশ্যই না পারতেই পারে, কারণ তিনি খুবই এখন ব্যস্ত। তার যে সহকর্মী, তার যে অন্য যে মন্ত্রী মাননীয় ওই কি নামটা ভুলে গেলাম এই মুহূর্তে, যাই হোক তার সহকর্মীকে পাঠিয়েছিল। তিনি বলল যে সুপারিশ নেওয়া হয়েছে 7ম বেতন কমিশনের,
বিয়ের ব্যাপারটা তুলেছিল সাংবাদিকরা, আমরা তো সেখানে ছিলাম না, সাংবাদিকরা তুলেছিল, বললো বিয়ে তো আজকের যে মন্ত্রিসভায় বিয়ে কোনো সাবজেক্টই ছিল না, হ্যাঁ, এজেন্ডা ছিল পরিষ্কার না। বলি এজেন্ডাই ছিল না। তাহলে বিয়ের এজেন্ডাই ছিল না সেদিন বললো, অথচ তারা আগের সপ্তাহে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিল ডিএ এবং বেতন কমিশনটা হুম হুম হুম। মানে পরের যে হুম। মন্ত্রিসভায় সেটা আলোচনা হবে। আলোচনা হবে। হ্যাঁ, তাহলে ব্যাপারটা কি হলো? মুখ্যমন্ত্রী বলল যে পরের বৈঠকে ডিএ এবং বেতন কমিশন নিয়ে আলোচনা হবে, কিন্তু সেখানে মানে দেখা গেল যে না, ডিএ নিয়ে কোনো আলোচনা হয়নি, শুধু বেতন কমিশনের সুপারিশ হয়েছে। এটা তো বাস্তব, এটা তো হ্যাঁ, সবাই না জানে। না, তারপরে হ্যাঁ, ওটা মাননীয় ঘটলো, ঘটার পরে হ্যাঁ তিনি আবার আপনাদের ডাকলেন তার পরবর্তীতে। হ্যাঁ, মা- সেটাই তো হুম, বলছি, আমাদের ডাকলো। আমি 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 সেক্ষেত্রে উচ্ছ্বাস প্রকাশ করতে বলছি না। আমি যেটা হ্যাঁ বলতে চাইছি, দেখুন আমি নিজেও একজন কর্মচারী, যে এতদিন হ্যাঁ হ্যাঁ পর্যন্ত আমাদের ডাক ডাক তো দূরের কথা, আমাদের ডাক শোনার মতো কেউ ছিল না। এই জায়গাটা কেমন হ্যাঁ, করে দেখছেন? না সে তো, এটা তো ভালো ব্যাপারই, আলোচনার মাধ্যমে অনেক কিছুই সমস্যার সমাধান হয়। হুম। এটা তো হ্যাঁ, আলোচনার মাধ্যমে এই এই এই- এই ব্যাপারটা যদি এর আগের সরকারও যদি, আমরা বারবার বলেছি, হ্যাঁ, একটা হ্যাঁ, হ্যাঁ। রায় বেরোতো আর বলতাম যে আপনারা আমাদেরকে ডাকুন, কিভাবে দিয়ে দিতে হবে, সরকারের যাতে অর্থনৈতিক একদম মারাত্মকভাবে তার প্রভাব না পড়ে সেই ব্যবস্থা আমরাই বলে দেবো, আমরাই এটা বের করে বলেছিলাম। দেবো। হুম হুম হুম। কিন্তু সেই সরকার কর্ণপাত করেনি, তারা ভেবেছে দিয়ে দেবো না তো দেবো না। কিন্তু বর্তমান সরকারের যে এই যে দিয়ে দেওয়ার যে প্রবণতাটা আছে, সেটা তো অস্বীকার আমরা করছি না, একদমই করছি না। হ্যাঁ, যদি আমরা খুব সহজেই আগামী 30 তারিখে যদি মানে বৈঠকটা হয়, তাহলে বার্তা যদি দেয় যে নির্দিষ্ট সময়ের মধ্যে, তিনি তো নিশ্চয়ই একটা সময়ের চাইবে হয়তো আমাদের কাছে, আমরা সেই সমাজ দেখবো যে কর্মচারী সমাজ যাতে ওর মধ্যে পেয়ে গেলে তাদের যে মানে ইচ্ছাটা, যে এর মধ্যে আমরা ডিএটা যাতে পেয়ে যাই, অনেকেই তো ডিএটা পায়নি, হ্যাঁ, এক শ্রেণীর কর্মচারী পেয়েছে, অবশ্যই অবশ্যয়। গ্র্যান্টিং এইড কর্মচারীরা পায়নি, তাদের সবকিছু হয়ে গিয়ে নবান্নে পড়ে আছে। যারা কলকাতা থেকে পেনশন বেতন মানে পায়, পেনশন পায়, অর্থাৎ ওই কলকাতা কর্পোরেশনের আন্ডারে থাকে, এখনো তারা পায়নি। তারা পায়নি। এই যে তাহলে এইসব ব্যাপারগুলো আমরা তো তুলে ধরবো, বলছি তাতে আপনারা তো, হ্যাঁ, সরকার যাতে এই ব্যবস্থা নেয় তার জন্য তো আমরা একদম সরকারের একদম। কাছে সেটাই রাখবো। বলছি হুম, আপনারা তো কোনো লেটার পাননি, কিন্তু টেলিফোনিক বার্তায় যেটা পেয়েছেন 30 হুম, তারিখের মিটিং এ এজেন্ডা হুম। কি হতে পারে বলে মনে হচ্ছে? এজেন্ডা যেহেতু এই যে যারা মামলার সঙ্গে সংযুক্ত ছিল হুম তাদেরকেই ডেকেছে, হুম স্বাভাবিকভাবে এই যে পঞ্চম বেতন কমিশনের যে ডিএ মামলা, হুম ডিএ মামলায় যে সর্বোচ্চ আদালত বলেছিল মানে 5 তারিখ ফেব্রুয়ারি মাসের 5 তারিখে মামলাটা রায় বেরিয়েছিল, সেখানে বলেছিল ইমিডিয়েট এফেক্ট 25%, হুম এবং পরের যে কিস্তিটা সেই কিস্তিটা দিতে হবে 30শে মার্চের মধ্যে, এবং আর বাকিটা মানে সম্পূর্ণ ডিএটা মিটিয়ে দিতে হবে 15ই মের মধ্যে। হ্যাঁ, অর্থাৎ আমরা, এবং তার জন্য একটা একটা কমিটি করে দিয়েছিল, কমিটির সঙ্গে অনেকগুলো মিটিং হয়েছে, কিন্তু কমিটির ভূমিকা আমাদের ভালো লাগে, ভালো লাগে। পরিষ্কার কথা, কারণ অর্থাৎ কমিটি কিছুই করেনি। অর্থাৎ আপনার বক্তব্য থেকে যেটা হ্যাঁ, বেরিয়ে আসে যে হুম, যে আমার 2008 থেকে 2020 পর্যন্ত যে বকেয়া দিয়ে সেটা নিয়ে আলোচনা হতে চলেছে। হ্যাঁ, সেটা নিয়ে আলোচনা হবে চলেছে, তার মধ্যে 16 থেকে 19 যে ডিএটা দিয়েছে নির্দিষ্ট নিয়ম মতো দেয়নি, সেটা নিয়ে আলোচনা হবে। তারপরে 1/4/8 থেকে বাকি যে ডিএটা এই মানে এই 31/12/2015 পর্যন্ত সেই ডিএটা ক্যালকুলেশন করে যা হবে সেটা কর্মচারী সমাজের কাছে মানে রোপা মেনে যারা বুঝতে পেরেছি মানে বুঝতে পেরেছি। বেতন পায়, পেনশন পায়, তাদের সবাইকেই তুলে দিতে হবে। এই বার্তাটাই আমরা সেদিনকে মিটিং এ আমরা পেশ করব। ভোট বাজারে তারপরে হুম, সরকার যা সিদ্ধান্ত নেবে সেটা যদি আমাদের মনঃপূত হয় তাহলে আমরা মেনে আসবো, আর যদি দেখি যে না হচ্ছে না তাহলে আমরা পরবর্তী পদক্ষেপ নেব, সেটা হুম, আমাদের সংগঠনের আলোচনা পরবর্তী হয়েছে। সকলকে জানাতে পারবো, এই আর তো কি। ভোট বাজারে আপনারা ইন্দু মালহোত্রা কমিটির বেশ কয়েকটা মিটিং এ গেছেন, অতটা হাইলাইট হয়নি। ইন্দু না, মালহোত্রা কমিটির বৈঠকে লাস্ট কি বিষয়ে
সম্মতি হয়েছে? হিন্দু মালতরা গত 24শে এপ্রিল 27শে এপ্রিল এই দুটো ডেট দিয়েছিল। 24শে এপ্রিল আমাদের টিকিট ফিকিট সব হয়ে গেছে, আগের দিন বলছে 24শে এপ্রিলের মিটিং ক্যান্সেল। আমাদের অনেক খরচা ফালতু গেল। 27শে এপ্রিল আর এয়ারের টিকিট তো হয় না, আপনারা জানেন। আবার টিকিট কেটে 27শে এপ্রিল আমরা উপস্থিত হলাম। সেদিন হিন্দু মালতরা কমিটির যে মিটিং সেটা হয়নি, শুধু ক্যাগের যে ডেপুটি সেক্রেটারি ছিল তিনি আমাদের সঙ্গে বসেছিলেন। অর্থাৎ ওই মিটিং এর আমরা কোনো মূল্যই আমি বুঝতে পারিনি। ডিএর ব্যাপারটা যেহেতু যে ডিএর ব্যাপারটা আপনারা জানেন, অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে ডিএটা দিতে হবে, তাহলে সেই ডিএটা যে দিল না সেই ব্যাপারে তো আপনাদের কোনো ভূমিকাই আমরা দেখলাম না। আমরা বলেছি, আমাদের আইনজীবী নিয়ে গেছিল, আমরা বলেছি, এবং তারা দিল না। সেটা 7টা 8টা মিটিং হয়ে গেছে, 8টা মিটিং এর রেজাল্টটা কি আমরা জানতে পারলাম না। এবার ক্যাগ কেন্দ্র রাজ্যের বড় বড় হিসাব সমাধান করে দেয় 2-4 মিনিটে। ক্যাগের সামনে কি আপনারা আপনাদের হিসাব তুলে ধরতে পারলেন? ক্যাগের সামনে হিসাব তো আমরা বলেছি যে এই ব্যাপার, এই দেখুন আপনি আমরা ওইটা ওই বার করে হিসাবটা বলেছি দেখুন। মানে যেহেতু বলেছে সরকার, রায় একরকম ছিল, তারা বলেছে 16 থেকে 19 দেবে, সেটা কেন আপনারা মানলেন? 1/8 থেকে দিয়ে দিতে বলেছে, ইমিডিয়েট এফেক্ট দিতে বলেছে, ফার্স্ট ইনস্টলমেন্ট দিতে বলেছে ওই 31 মার্চের মধ্যে, সেটা দেয়নি। পুরো যেখানে পুরো ইয়েটা দেওয়ার কথা 15ই মের মধ্যে, আজকে 27শে এপ্রিল আমরা মিটিং করতে এসেছি, তাতেও পুরো টাকাটা মানে এখনো দেয়নি 16 থেকে 19 পর্যন্ত। তাহলে কি মিটিং হলো আপনাদের সঙ্গে আমরা তো বুঝতে পারলাম না। মানে কিছু বক্তব্য আপনারা তুলে ধরতে পেরেছেন? হ্যাঁ, তারা শুনেছে, তারা লিখিত সেই লিখিত রেজুলেশনও দেয়নি ক্যাগের যে ডেপুটি সেক্রেটারি। তাহলে কি তাহলে যে হিন্দু মালকরা কেন ছিল না? আরো দুজন জাজ। তাহলে আবার তারপরে 1 মে আবার দিল মিটিংটা, 1 মে দিল, আবার 1 মে ক্যান্সেল করে দিল। দিয়ে বললো যে আপনারা হলফনামা দিন বা এফিডেভিট দিন। আমরা তবুও এফিডেভিট জমা দিয়েছি, আমাদের বক্তব্য। পরবর্তীতে কোনো ডেট পেয়েছেন? না, ওখানে আর কোনো ডেট পাইনি। সুপ্রিম কোর্ট তো 3 সপ্তাহ, যেহেতু 3 সপ্তাহ 6 তারিখে আমাদের মামলাটা ছিল, মে মাসের 6 তারিখ, তার সঙ্গে 3 7 21 যদি হয়, হ্যাঁ মানে 21-এর সঙ্গে 7 যোগ মানে 27-28 তারিখ হচ্ছে, এন্ড হচ্ছে, তারপরে ডেট পড়বে। তার মধ্যে 30 তারিখে যদি মানে সদর্থক যদি আলোচনা হয়, তাহলে আমরা যদি মনে করি যে না দিয়েই দিচ্ছি যখন, তখন তাহলে সরকারকে তো নিশ্চয়ই আবার সর্বোচ্চ আদালতে গিয়ে মামলাটা তুলে নিতে হবে বলে। যাই হোক, আইনগত কি পদ্ধতি আছে সেটা তো আমি জানি না, বা আমরা জানি না, সেটা আইনজীবীরা বলবে। আমরা স্যাটিসফাই হলে সরকারকে স্বীকৃতি দিয়ে আসবো যে ডিএর ব্যাপারটা আপনারা যেভাবে বলা হয়েছে সেইভাবেই আমরা রাজি আছি। 2008 থেকে 2019 বকেয়া ডিএ, তার সঙ্গে ষষ্ঠ বেতন কমিশনের 42% বাকি ডিএ, প্লাস ইস্তাহারে প্রতিশ্রুতি দেওয়া 7ম বেতন কমিশন। আপনি যেহেতু এই সমস্ত বিষয়ের মধ্যে আগাগোড়া থাকেন, আপনার একটা বাস্তবসম্মত জ্ঞান আছে। বাস্তবসম্মতভাবে আগামী 30 তারিখে যে মিটিং হবে, আমাদের কতটা আশা করা উচিত? দেখুন, আমরা মিটিংয়ে যে আমাদের যে ব্যক্তিগত আমাদের সংগঠনের যে মিটিং, সেই মিটিংয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে প্রথম হচ্ছে 5ম বেতন কমিশনের ডিএর ব্যাপারটা নিয়ে প্রথমে কথাবার্তা বলা হবে। এটা যদি স্যাটিসফাই হই, তাহলে পরবর্তীকালে একটা বিষয়ই আমরা তুলব, যেটা হচ্ছে বেতন কমিশনের সুপারিশ গ্রহণ করেছেন। 45 দিনের মধ্যে তো বেতন কমিশন হবে না, এর মধ্যে কোনো কিন্তু নেই। কিন্তু যেটা হচ্ছে ওই যে পূর্বতন যে সরকার 4% দিয়ে ঘোষণা করেছিল, সেটা পর্যন্ত সরকার দিল না।
4% এপ্রিল মাস থেকে, হুম তাহলে সরকারের উচিত তো 42% ডিএটা বাকি আছে, হুম সেইটা যাতে সত্ত্বর মিটিয়ে দেয় তার ব্যবস্থা করার জন্য আমরা অনুরোধ করব। হুম আর বাকি কোনো কিছু কিন্তু আমরা এমনি আলোচনা ডিএর বাইরে আমরা যাব না। কেন যাব না? তাহলে অন্যান্য যে সংগঠনগুলো আছে যারা ডাক পায়নি তাদেরকে কিন্তু অসম্মান করা হবে। আমরা তো একটা সরকারি কর্মচারী সংগঠন, হুম আমরা যদি আরো মানে বিষয় নিয়ে কর্মচারীদের অন্যান্য অনেক সমস্যা আছে, হুম কেউ হয়তো বলছে আমাদের ব্যাপারটা একটু বলবেন, অমুকে বলছে স্যার আমাদের ব্যাপারটা একটু বলবেন, হুম স্যার এরকম 15% এইচআরে পেতাম 12 করে দিয়েছে সেইটা দেখবেন, যাতে হেলথ স্কিমটা আমাদের ঢোকে, শিক্ষক সমাজে সেই ব্যাপারটা একটু বলবেন, বিবিধ স্বাভাবিকভাবে যে আমরা যেহেতু যাচ্ছি। কিন্তু এখানে তো অন্যান্য অনেক সংগঠন আছে, তাদের তো ডাকা হয়নি। তাহলে মূলত সার্বিকভাবে যদি আলোচনা করতে হয়, যেরকম ভাবে প্রথম ওই যে বিগত সরকার যেমন সবকটা সংগঠনকে ডেকেছিল, এইবার যে যার সংগঠন বলতে পারে, কিন্তু আমরা তো সবকটা সংগঠনের দায়িত্ব নিয়ে আমরা আমাদের বক্তব্য পেশ করতে পারি না, সেটা ঠিক নয়। আমাদের ডেকেছে শুধুমাত্র ওই পঞ্চম বেতন কমিশনের যে ডিএ মামলা, সেই মামলার যে ডিএর যে অংশটা কিভাবে দেবে বা কতদিনের মধ্যে দেবে, যেটা মনে হচ্ছে, আমরা এখনো কিন্তু কোনো ইনফরমেশন পাইনি এখানে বিষয় কোন সাবজেক্টের উপর আলোচনা হবে। মূলত আমরা মনে হ্যাঁ করছি যে এই যে বকেয়া দিয়ে নিয়ে আলোচনার জন্যই আমাদের ডেকেছে, সেখানে আর হ্যাঁ অন্যান্য বিষয় নিয়ে আমরা আলোচনায় যাব না। শুধু ওই ষষ্ঠ বেতন কমিশনের যে 42% ডিএটা বাকি আছে সেই বার্তাটা মনে করিয়ে দিয়ে আসবো, আপনারা এই করবেন হচ্ছে। মানে 8 থেকে 19-এর বকেয়া দিয়ে আর ষষ্ঠ বেতন কমিশনের 42। 42% যে ডিএটা এখনো বকেয়া আছে সেইটা যাতে সরকার খুব তাড়াতাড়ি মিটিয়ে দেয়। এইটা তো সবারই একই কমন এজেন্ডা, সে তার আমাদের মানে এজেন্ডাটা বলবো এই আর কি। আপনাদের যা প্ল্যান দেখতে পাচ্ছি, আপনারা তো সরকারকে বেশ চাপেই রাখবেন বলে মনে হচ্ছে, কেননা 8 থেকে 19 সুপ্রিম কোর্টের রায়ে বকেয়া দিয়ে দিতেই হবে। উপরন্তু হ্যাঁ, আপনারা দাবি করছেন ষষ্ঠ বেতন কমিশনের 42% দিয়ে, আর হুম। সরকার নিজেই তো প্রতিশ্রুতি দিয়েছে সপ্তম বেতন কমিশন, মানে সবকিছু হয়ে গেল। সে তো ঠিকই। এখন দেখুন ব্যাপারটা হলো, আমাদের দায়িত্ব তো এখন বেড়ে গেছে, কারণ দায়িত্ব বেড়ে গেছে। তৃণমূল সরকারের কোনো সংগঠন এখন নেই মানে বিরোধী হিসাবে। হুম আর আমরা দেখতে পাচ্ছি যে এই যে বিজেপি যে সরকারটা এসছে তার যে সংগঠন, একাধিক সংগঠন দেখছি গজিয়ে উঠেছে। একাধিক সংগঠন, আমি রাইটার্সে গিয়ে দেখেছি পর 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 ব্যানার, অমুক পরিষদ তমুক পরিষদ, হ্যাঁ, কর্মচারী সমিতি, এইসব নানা মানে এখনো একটা নির্দিষ্ট ভাবে বিজেপির যে যদি বলেন সংগঠন সেরকম কিন্তু আমাদের চোখে পড়ছে না। কিন্তু বহু আগে ওই কর্মচারী পরিষদ, সরকারি কর্মচারী পরিষদ যারা ডিএ মামলাটা করেছিল তারা বিজেপি ঘেঁষা, সেটা আমরা জানি। কিন্তু তাদেরও টপকিয়ে অনেকে হ্যাঁ আরো মানে অনেক এখন সংগঠন দাবি করছে হয়েছে। আমরা 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 বিজেপির সংগঠন, এরকম অনেকেই আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ আপনি ঠিকই বলেছেন। হ্যাঁ, আরো কিছু তাহলে সংগঠন তাহলে তাহলে এছাড়া আর কোঅর্ডিনেশন কমিটি তাদের ভূমিকাও তো যে খুব বেশি মানে বিরোধিতা, মানে এই যে দাবি দেওয়া নিয়ে যে কোনো বক্তব্য এখনো আমরা পাচ্ছি না, শুধু চিঠি হয়তো দিয়েছে। তাহলে যদি আমরা চাপে না রাখি তাহলে তো সরকার তো স্বাভাবিকভাবে কর্মচারী সমাজকে যতটা পারবে এটা তো স্বাভাবিক। অবশ্যই সরকার তো আপনারা কোনো সময় কর্মচারীদের বন্ধু হতে পারে না। সরকার চাইবে যতটা কম দিয়ে আমি এই সরকারি কর্মচারীদের দিয়ে কাজটা করিয়ে নিতে পারি, এটাই তো। হ্যাঁ একদম আপনারা বামফ্রন্ট আমলে চাপ রেখেছেন, তৃণমূলের 15 বছরও চাপ রেখেছেন, কিন্তু একটা কথা আমি বলছি, আপনি একটু মন দিয়ে শুনুন। নবগঠিত সরকার একদম নতুন হয়েছে, এখনো পূর্ণাঙ্গ ক্যাবিনেট হয়নি, অর্থমন্ত্রী এখনো পর্যন্ত নেই, রাজস্বের হিসাব নেই। এই মতো অবস্থায় 30শে মে কি প্রাপ্তি হতে পারে? 30শে মে দেখুন ব্যাপারটা, আপনি যে কথাটা বললেন সেই কথাটা তো এখনো যে কজনই মন্ত্রী হয়েছে বা মাননীয় মুখ্যমন্ত্রী এখনো তো সেই বার্তা আমাদের দেয়নি। দিয়েছে কি একদমই বলেনি। কিন্তু এখানে দেখছি এই ধরনের আপনি যেই কথাটা বলছেন সেই কথাটা আমরা যখন কোনো ভিডিও করছি বা এই যে ধরুন আপনার
বক্তব্য যখন প্রচার হবে তখন এই যে আপনি যে কথাটা বললেন সেই কথাটা অনেকেই বলবে। কিন্তু ব্যাপারটা হলো কি, যে দেখুন, ঘটনাটা হলো যে মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং মাননীয় মুখ্যমন্ত্রী এরা ভোটের আগে কি বলেছিল, যে ৪৫ দিনের মধ্যে সপ্তম বেতন কমিশন লাগু করা হবে, ৪৫ দিনের মধ্যে দিয়ে দেওয়া হবে, এটা তো বলেছিল। হ্যাঁ, অবশ্যই। এটা তো কেউ অস্বীকার করতে পারবে না। না, না, কিন্তু আমরা এখনো পর্যন্ত যে কজনই হলে কিন্তু আমরা কিন্তু এই যে বেতন কমিশনের যে ৪২% ডিএটা বাকি আছে, একটা ২-১ কিস্তি না তো, না, 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 আপনি ভাবুন ৪২% ডি আছে এবং তার মধ্যে ৪% পূর্বের গভর্নমেন্ট ডিক্লিয়ার করেছিল। গভর্নমেন্ট তো কন্টিনিউয়াস প্রসেস, আমরা তো বারবার বলছি। তাহলে পূর্বের গভর্নমেন্ট যদি ৪% ডিএটা ডিক্লিয়ার করে থাকে ১ এপ্রিল থেকে দেওয়ার কথা, সেটা তো আমরা পাইনি। তাহলে সেটাও তো, সেটার ব্যাপারটা তো আমরা কোনো কিছু ইনফরমেশন পেলাম না, যে যেটা ঘোষণা করা হয়েছে তার সঙ্গে আরো কিছু দিয়ে সরকারি কর্মচারীদের মে মাস থেকে বা জুন মাস থেকে বা জুলাই মাস থেকে যে আমরা ডিএটা দেবো, সেটাও আমরা পাইনি। এখন এই বার্তাগুলো যদি ৩০ তারিখে পাই, সেটা তো কর্মচারী সমাজকে আমরা জানাবো। তাহলে আমাদের ৩০ তারিখের যে মিটিংটা সেটা সার্থক হবে। আমাদের দুটোই ব্যাপার আছে। একটা হচ্ছে বকেয়া যে ডিএটা বেতন কমিশনের ১০ বছর ১১ বছর ধরে আমরা লড়াই করেছি, এখনো পর্যন্ত দেখুন সরকার মানে সর্বোচ্চ আদালতের রায় যদি না মানে, সেটা তো খুব মানে দুঃখজনক বলবো না, দুর্ভাগ্যজনক। সর্বোচ্চ আদালত বলে দিয়েছে সেটা আমরা কোনো ইমপ্লিমেন্ট হতে দেখছি না। এখন নয়া সরকার এসছে, তারা একটু যদি নিশ্চয়ই নির্দিষ্ট যে সময়ের মধ্যে আমরা আশা করব সেই সময় যদি তারা মেনে নেয়, তাহলে আমরা তাকে মান্যতা দেব। তারা যদি এখন বলে যে আমাদের ১ বছর সময় দিন, আমাদের ১.৫ বছর সময় দিন, তাহলে আমরা কিভাবে মানব? তাহলে তো আমাদের কর্মচারীদের কাছে তো আমাদের দায়ভার তো আমাদের তো নিজস্ব আছে না। তারা তো চাইছে আপনি যেমন চাইছেন যে কালকে যদি আমি পঞ্চম বেতন কমিশনের ডিএটা পেয়ে যাই আমার খুব উপকার হবে, সবাই তো সেটা চাইছে। আমরা যদি সরকারের সঙ্গে আপোষ করে আসি যে ঠিক আছে ১ বছর পরে আপনি দেবেন, সেটা তো অন্যায় হবে না। সেটা তো অন্যায় হবে। আমাদের দেখতে হবে যে কর্মচারী সমাজ যাতে খুব সহজে এই বকেয়া ডিএটা পায় এবং যে এই সপ্তম বেতন কমিশন লাগু হওয়ার আগে যে ৪২% দিয়ে সেটা কিভাবে দেবে, সেই বার্তাটা সরকার যদি আমাদের কাছে প্রকাশ করে তাহলে আমরা স্যাটিসফাই হব।